আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। ফিরোজ, আমাকে মারার জন্য খুব খারাপ একটা দিন পছন্দ করেছিস। বুঝলাম না, তা একটু বুঝিয়ে বলবেন স্যার? কাল পর্যন্ত হলেও আমাকে মারার এই মিশনটা তোদের সাকসেসফুল হতো। আজ এমন কি ঘটলো যে বেলায়েত আজ আমাদের হাতে মার না খেয়েই চলে যাবে? কারণ কাল পর্যন্ত আমি নিরস্ত্র ছিলাম। একজন নিরস্ত্র মানুষ তো আর এই ৩-৪ জনের সাথে পারতো না। ও, নায়কের মতো শরীরে জোর এসেছে? তাহলে তো দেখতেই হয় তোর শরীরে কত জোর। থাম ফিরোজ, থাম। ফিরোজ, তুই নিজেকে নেতা ভাবিস? হ্যাঁ, নেতা? এই, তুই তো রাজনীতির কিছুই বুঝিস না। আর মাস্তান হিসেবেও তুই তো মন্দ রে। পল্লবের মতো নেতারা তোকে চা বিড়ি খাওয়ায় যেন সময় মতো তুই ওদের জন্য মার খাস। তোকে পল্লব পাঠিয়েছে, পল্লবকে গিয়ে বলে দিস আদর্শের জায়গায় বেলায়েত আগের মতো থাকলেও আত্মরক্ষার জন্য ওর এখন অস্ত্র আছে। সে আর অন্ধকূপে নেই। এই কাঁপিস না, আমি এটা রাখলাম। হাত নামা। তোর পল্লব দাকে গিয়ে বলে দিস, যা। রূপাদি, তুমি কি সবসময় আমার পেছন পেছন থাকবে? এখন থেকে আমি সব সময় তোর পেছনে পেছনেই থাকবো।
হ্যাঁ ঠিক আছে, আমরা দুজন একটা আন্দোলনে নেমেছি, আমরা সবসময় একসাথে থাকবো, তাই বলে এমন তো না যে আমি যেখানে যাবো সেখানে তোমার পিছন পিছন আসবে। তোর কি মনে হয় তোর পেছন পেছন থাকতে আমার খুব ভালো লাগছে? হুঁ। শোন, আমি হচ্ছে সবসময় ফ্রন্টওয়্যার, সব সময় সবার থেকে দু পা এগিয়ে থেকেছি। আর যে আমার থেকে এগিয়ে যেতে চেষ্টা করে তাকে আমি কোনো না কোনোভাবে পিছিয়ে দিই। কিন্তু এই মুভমেন্টটা অন্য সব মুভমেন্টের মতো না। সামাজিক আন্দোলনের প্রথম ব্যাপার হচ্ছে মানুষজনকে নিজেদের দিকে টানতে হয়। সেজন্য তোকে সামনে রাখতে যাচ্ছি, কারণ আমি যদি সামনে থাকি সবাই দৌড়ে পালাবে। তাহলে তুমি এই আন্দোলনে থেকো না। সুন্দরী, রাজনীতির মারপ্যাচ তো বোঝো না। তুই কি মনে করিস তুই তোর এই সুন্দর চেহারা নিয়ে যদি আন্দোলনের সামনে থাকিস সবাই আবেগ আপ্লুত হয়ে তোর দিকে ছুটে আসবে? ব্যাপারটা মুড়ি মুড়কির মতো সোজা না। আর পল্লবদা যদি তোর স্টেপ সম্পর্কে জানতে পারে তাহলে তো তড়ি গড়ি মড়ি করে ছুটে আসবে। তখন কাউকে না কাউকে তো থাকতে হবে তোকে বাঁচানোর জন্য। তাহলে তুমি কি আমার বডিগার্ড হয়ে থাকবে? কপালের লিখনটা দেখ, যাকে পুরো ক্যাম্পাসে সবচেয়ে বেশি ঘৃণা করলাম এখন তার বডিগার্ড। রূপাদি, একটা কথা জিজ্ঞেস করি? বল। তুমি গার্ড হয়ে থাকতে চাচ্ছ ভালো কথা, কিন্তু আমার তো বডিগার্ডের দরকার নেই, আমি নিজেকে অনেক সামলাতে পারি। আচ্ছা থাক থাক, এই সামলানোর ব্যাপারটা আমি তোর থেকে ভালো বুঝি, আর এই সব ক্ষেত্রে তো তোর থেকে ভালো বুঝি। তার থেকে চল আমরা যাই, ওই ছেলে মেয়েগুলোর সাথে কথা বলি। ওদের তো আজকে ক্লাস হবে না, আমাদের পুরো প্ল্যানটা ওদের সাথে ডিসকাস করি। চল। হুম। না না, এত কথা শুনতে পারবো না। আরে ম্যাডাম, আপনারা তো ভর্তি নিয়েই খালাস। ভর্তির পর আমার মেয়েটা এখানে নিরাপদে থাকছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? আরে ভাই আমাকে বলতে হ্যাঁ, থামুন তো, একজন একজন করে কথা বলুন প্লিজ। আপনি আপনার অভিযোগটা একটু বুঝিয়ে বলুন তো। আচ্ছা শুনেন, দু একটা মেয়ে না হয় খারাপ থাকতে পারে, এর জন্য তো গড়ানোর সব মেয়েদেরকে খারাপ ভাবা যায় না। আর এই খারাপ ভেবে প্রত্যেকটা অভিভাবক এসে হোস্টেলের গেট ভাঙবে, গালিগালাজ করবে, সেটা তো মেনে নেওয়া যায় না। আপনারা কি করছেন এর জন্য? হ্যাঁ দেখুন, আমরা অপরাধীদের ধরার চেষ্টা করছি। সেটা তো এখন বলছেন, আগে কি করছেন? নিয়ম আছে রাত 9টার ভিতরে মেয়েরা হোস্টেলে ঢুকবে। হোস্টেলের বাইরে গেলে অভিভাবকের সহিসহ কর্তৃপক্ষের কাছে দরখাস্ত জমা দিবে। এত নিয়ম থাকার পরেও মেয়েরা কি করে বাইরে যায়? আরে ওই মায়া নামের মেয়েটার জন্য তো সবকিছু হয়েছে। এটার উত্তর আমি আপনাকে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে এরকম নিয়ম আছে। এখন কোনো মেয়ে যদি 9টার আগে বেরিয়ে তারপরে ফেরত না আসে, সেটা দায়িত্ব কি আমার নাকি আমাদের? আমাদের এখানে যেটা আমরা করতে পারি, বড়জোর পরের দিন তাকে শোকজ করতে পারি। দেখেন, আমাদের এখানে সকাল থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত অবাধে মেয়েদের যাতায়াত করার নিয়ম আছে। এখন কোনো মেয়ে যদি কলেজে বা প্রাইভেটে পড়তে যাওয়ার নাম করে এখান থেকে বেরিয়ে পার্কে গিয়ে বসে প্রেম করে, সেটা দায়ভার বা সেটা ব্যর্থতা কি আমাদের? না, বরং সেটার ব্যর্থতা পরিবারের। পরিবার থেকে তারা এগুলো শেখে। আরে আপনি তো উল্টো আমাদেরকে ছাড়ছেন। আমি ঝাড়াঝাড়ির কথা একদমই বলছি না। আমি মানছি যে আমাদের এখানে একটা ঝামেলা হয়ে গেছে, এবং মেয়েদের অভিভাবক হিসেবে ওদের নিরাপত্তার জন্য আপনাদের যে দুশ্চিন্তা হচ্ছে সেটাকে আমি সম্মান করছি। এখন আমরা যেটা করতে পারি, সবাই মিলে একসাথে বসে এই ঝামেলার একটা সমাধানের উপায় বের করতে পারি। জি, পুলিশ হিসেবে আমরাও চাই যে আপনাদের মেয়েরা এই কলেজে শান্তিতে নির্বিঘ্নে পড়াশোনা করুক। আর পড়াশোনা, এখানে কি পড়াশোনার কোনো পরিবেশ আছে? মেয়েদের সম্মান আছে? আর যাই করেন, আমি আমার মেয়েকে আপনার কলেজে রাখবো না। আমার মেয়েকে টিসি দিয়ে দিন, আমি আমার মেয়েকে অন্য কলেজে ভর্তি করবো। কি বলছেন আপনি? আমাদের উপর আপনার কোনো আস্থা নেই? আরে আপনার উপর কিসের ভরসা? আপনার নামে লোকজন যা তা বলে বেড়াচ্ছে। কি বলে বেড়াচ্ছে? আরে যা সত্য তাই বলতেছি। কি রে হরি, ক্লাস না থাকলে তো
খুব হই হুল্লোড় করিস, গলা ফাটিয়ে গান করিস, আজ যে ঝিমিয়ে আছিস। আরে সববারের ক্লাস বন্ধ হওয়া আর এবারের বন্ধ হওয়াটা তো এক না। হ্যাঁ রে, অন্য সবসময় তো পলিটিশিয়ানরা মারামারি করে, ধর্মঘটে ক্লাস বন্ধ করে, কিন্তু এবার আমাদের আমাদের কলেজটার একেবারে মান সম্মান ডুবিয়ে দিল। সবাই হোস্টেলের মেয়েদের দোষ। তাই নাকি? দীপা তুই আচ্ছা রবিন, ধর বাজারে কোনো একটা লোক গল্পে গল্পে বলল যে তুই চোর, তাহলে কি তুই সত্যি সত্যি চোর হয়ে যাবি? গল্প গল্প কেন দীপা, দু একটা মেয়ে তো সত্যিই খারাপ। দুই একটা মেয়ে হয়তো বা খারাপ হতে পারে, কিন্তু তাই বলে কি সবগুলো মেয়ে খারাপ? ওই দুই একটার জন্যই মান সম্মান নষ্ট হয় দীপাদি। কিন্তু সেটা যে শুধুমাত্র মেয়েদের জন্য প্রযোজ্য এটা কেন ছেলেদের জন্য নয়? আজকে যদি কোনো একটা কলেজে 10টা ছেলে মাস্তান হয়ে থাকে তাহলে ওই কলেজটা খারাপ তো কখনোই বলা হয় না। কিন্তু দুই একটা মেয়ে যদি খারাপ হয়ে থাকে তাহলে ওই কলেজে সমগ্র মেয়ে খারাপ, এটা কেন? এই ধরনের হিপোক্রেসি কেন তোমাদের? বাদ দে দীপা, বাদ দে, ও ভুল করে বলে ফেলেছে। তুই আমাদের বন্ধু ছিলি, বন্ধুই থাকবি। বাইরের একটা লোক এসে কি বলেছে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। হ্যাঁ হ্যাঁ দীপা, এই তোরা কি বলিস? থাম, আমি এখানে নিজেকে তোদের সামনে পবিত্র প্রমাণ করতে আসিনি। আমি এখানে এসেছি শুধুমাত্র তোদের মতামত জানার জন্য। কিসের মতামত? আমি বলছি, আয় বস। আমি এখানে তোদের পেটাতে আসিনি। আমি রাজনীতি ছেড়ে দিয়েছি অনেক দিন হয়েছে। শোন, শিলার হয়তো কোনো ঝামেলা ছিল যেটা আমরা জানি না, কিন্তু এমন ঝামেলা নিশ্চয়ই হতে পারে না যেটার জন্য তাকে ফাঁসি দিতে হয়। হ্যাপি, তোর কি মত? না রূপাদি, ফাঁসি পাওয়ার মতো অপরাধ শিলাদি করেনি। তাহলে আমরা সবাই মিলে যে তাকে মেরে ফেললাম, তার বন্ধু হিসেবে, তার ছোট ভাই হিসেবে, তার বড় বোন হিসেবে, আমরা কি তার মৃত্যুটাকে মেনে নেব? হ্যাঁ, আত্মহত্যাই। কিন্তু একটা মেয়েকে যদি যা তা কথা বলা হয়ে থাকে, তার মৃত্যুর প্রতি তাকে প্ররোচিত করা হয়ে থাকে, তাহলে সে মেয়েটা কি করবে আত্মহত্যা ছাড়া? শোন, ধর হরির মাথায় চুল কম। এখন যদি আমরা সবাই মিলে ওকে টেকলো বলি, যে মেয়েটা মোটা তাকে মুটকি বলি, যে মেয়েটা চিকন তাকে শুটকি বলি, যে কালো তাকে কালটি বলি, তাহলে কি সে মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়াতে পারবে? ঠিক এই জিনিসটাই হয়েছে শিলাদির সাথে। একটা মেয়ের ভুলকে যদি সারাদিন টিটকারি মেরে বোঝানো হয়ে থাকে, সে মেয়েটা কিভাবে বাঁচবে? তার কি উপায় আছে? সে কি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে? বুঝতে পেরেছি দীপা, বুঝতে পেরেছি। ওই লোকেরা কিভাবে শিলাদিকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে বুঝতে পেরেছি। এখন বল, ওই লোকটার বিরুদ্ধে আমরা কি করতে পারি? প্রশাসন যেন ওদের কঠোর শাস্তি দেয়, এজন্য আমাদের উচিত প্রশাসনকে জোর করা। সেটা কিভাবে সম্ভব? খুবই স্বাভাবিক, আন্দোলন করে। না এগুলো অনেক কঠিন কাজ। আর তাছাড়া আমরা পলিটিক্যাল না, মিছিল মিটিং ভাঙচুর করে এগুলো আমাদের কাজ না। তোদের কে বলেছে যে শুধুমাত্র এভাবেই আন্দোলন করা যায়? এগুলো ছাড়াও তো আন্দোলনে অনেক উপায় আছে। যেমন মানববন্ধন আছে, জনগণের মতামত আমরা নিতে পারি, ডিসির কাছে আমরা স্মারকলিপি জমা দিতে পারি, তাছাড়া পত্র পত্রিকার মাধ্যমে আমরা প্রত্যেকটা জনগণের কাছে আমাদের অবস্থা জানাতে পারি। এগুলো করে কোনো কাজ হয় না দীপা। এসব করে কোনো কাজ না হলেও আমরা যদি অন্যকে নাও মারতে পারি, তাহলে আমরা নিজেরা মরব, আমরা নিজেরা মরতে পারি। হ্যাঁ, আমরা নিজেরা মরতে পারি। সেটা কিভাবে? আমরণ অনশন করে। শাট আপ, জাস্ট শাট আপ। আপনারা জানেন যে আপনারা একজন প্রফেসরের সাথে কথা বলছেন। ওনার মতো একজন সম্মানিত লোকের সাথে কিভাবে কথা বলতে হয় আপনাদের জানা উচিত।
কি করে আপনারা এতগুলো বাজে কথা ওনার সম্পর্কে বললেন? ওসি সাহেব আপনি থামুন, আমি বলছি। দেখুন, আপনারা যেমন কোনো কিছু না জেনে না দেখে আমার সম্পর্কে নানা রকম কথা বলছেন, গালমন্দ করছেন, ঠিক একইভাবে এখানকার স্থানীয় কিছু লোকেরা আমার হোস্টেলের মেয়েদের মানে আপনাদের মেয়েদের সম্পর্কে কুৎসা রটাচ্ছে এবং ওদেরকে এই হোস্টেল থেকে বার করে দিতে চাচ্ছে। এখানকার স্থানীয় কিছু লোকেরা আমার হোস্টেলের মেয়েদের মানে আপনাদের মেয়েদের সম্পর্কে কুৎসা রটাচ্ছে এবং ওদেরকে এই হোস্টেল থেকে বার করে দিতে চাচ্ছে। দেখুন, এখানে যেমন আমাদের হোস্টেলের মেয়েদের কোনো দোষ নেই, ঠিক তেমনিভাবে হোস্টেলের কর্তৃপক্ষেরও কিন্তু দোষ নেই। দোষ হচ্ছে আমাদের সমাজের মানুষদের, যারা এসব গুজবে কান দিয়ে আমাদের নিরীহ মেয়েদের সম্পর্কে নোংরা নোংরা কথা রটায়। খুব সহজেই কিন্তু আমরা অন্যের বউ আর মেয়ের সম্পর্কে আজে বাজে কথা বলে ফেলি এবং বলতে খুব মজাও পাই। কিন্তু এই একই কথা যখন আমাদের ঘরের মেয়েদের সম্পর্কে বাইরের কেউ বলে, তখন কিন্তু আমরা ক্ষেপে যাই, ঠিক এখন যেমন আপনারা ক্ষেপে গেছেন। এর সমাধান কিন্তু একটাই, নিজেকে শিক্ষিত করতে হবে এবং নিজেকে ওরকম মনেরই একজন মানুষ করে গড়ে তুলতে হবে যেন আমি আমার ঘরের স্ত্রী এবং মেয়েকে যেভাবে সম্মান করছি, ঠিক অন্যের মেয়ে এবং স্ত্রীকেও যেন একইভাবে সম্মান করতে পারি। এরপরেও যদি এই ধরনের নোংরামি হয় তখন কি করবেন? হ্যাঁ, তার জন্য আমরা আছি। তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের। যাই হোক, আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমি আপনাদের কিছু কথা বলি। প্লিজ আপনারা শান্ত হয়ে আমার কথা শুনুন। দেখুন, হঠাৎ করেই 2-3টা দুর্ঘটনা ঘটে গেছে এখানে। লোকাল থানার ওসি হিসেবে আমার দায়িত্ব আপনাদের মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করা। আপনারা আমার উপরে ভরসা রাখুন, আমি আপনাদের মেয়েদের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করব। 2-3 দিনের ভিতরেই আমরা সব ব্যবস্থা করে ফেলবো। প্লিজ আমাদেরকে একটু সময় দিন। ধরো দিদি, আমি ওনাদের মেয়েদের কি নিরাপত্তার ব্যবস্থা করলাম একটু দেখে দিয়ে আসি, কেমন? ঠিক আছে, আপনি জানুন, আমি বুঝে নিই। চলো, আমি আসছি। চলো দেখি। হ্যালো হ্যালো, দীপা দীপা দীপা, তোমাকে আমি বারণ করেছিলাম, এগুলো করো না। আমি যে কোন দিকে যাব এখন। না, এই মেয়েটাকে বেশি লাই দেয়া হয়েছে। আর না, ওকে এবার একটু দাদা দাদা প্লিজ দয়া করে একবার আমার কথাটা একটু শুনুন। দেখো দীপা, তুমি মেয়ে হয়ে এত ঝামেলা করো না প্লিজ। দীপা, আমরা এসবের মধ্যেই নেই। কিন্তু কেন? কেন তুমি বোঝো না? কারণ আমরা মেয়ে বলে? হ্যাঁ, তুমি মেয়ে বলে। ছেলে মেয়ে বুঝি না, আমরা এখানে পড়াশোনা করতে আসছি, কোনো আন্দোলনের জন্য এখানে আসিনি। লেখাপড়াটার আসল অর্থটা কি দয়া করে আমাকে একটু বোঝাবেন? দীপা, তুমি বেশি কথা বলবো না। তুমি আমাদের অনেক জুনিয়র, তোমার কিছু শিখতে হবে যে শিক্ষিত মানে কি। দাদা, আর যদি আপনার নিজের বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটতো তাহলে কিভাবে চলে যেতে পারতেন? আজ লেখাপড়া করার, শিক্ষিত হওয়ার আসল অর্থটা কি শুধুমাত্র ভালো পাত্র বা পাত্রী পাওয়া? আপনারা যদি এরকম চিন্তা করে থাকেন তাহলে এখান থেকে চলে যেতে পারেন। কিন্তু আপনাদের ভিতরে যারা চিন্তা করেন যে লেখাপড়ার আসল অর্থ হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য মিথ্যার পার্থক্য করা, তারা দয়া করে একবার আমার কথা একটু শুনুন। একটা মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। আমরা যদি এখন এটার বিরুদ্ধে রুখে না দাঁড়াই তাহলে কাল হয়তো আপনি মরে যেতে পারেন, আমি মরে যেতে পারি। হতে পারে সেটা শারীরিক না, কিন্তু আত্মার মৃত্যু। যুগ যুগ ধরে পুরুষাসিত সমাজগুলোতে এই ঘটনাই ঘটে আসছে। হ্যাঁ, ওই সমস্ত নারী পুরুষদের বিরুদ্ধে কথা বলার অধিকার আমার নেই, কিন্তু সময় নিজেই বলে দিচ্ছে। ওই যে দেখুন, ওরা সবাই তো আমাদের বন্ধু, তাই না? কিন্তু ওরা তো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, তাহলে কেন আমরা দাঁড়াবো না?